সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে আজও উপস্থিত হচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টপিকে রয়েছে ভারতের নদ নদী। যদিও এই সিরিজ চলছে, আজকে তার দ্বিতীয় পর্বে এসে দেখব ব্রহ্মপুত্র নদ। তাহলে আমরা এর আগের দিন সিন্ধু নদ সম্বন্ধে জেনেছি। তোমাদের যাদের মনে হয়েছে যে সিন্ধু নদ সম্বন্ধে জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেল লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিও। বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র। পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র বেশিরভাগ নদী পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ভারতবর্ষে নদীটা অনেকটা দীর্ঘ, কিন্তু ভারতবর্ষে এর পরিমাণ মাত্র 885 কিলোমিটার। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একটু খাতা কলমে দেখে নিই। লিখছি আমি পরে, তাহলে আগে একটু লিখে নিই। প্রথমে লিখছি পূর্ব ভারতের প্রধান নদী। পূর্ব ভারতের প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এই পর্যন্ত ক্লিয়ার? প্রতিটা নদী জানার জন্য আমরা কি জানবো? আগে উৎস। তাহলে উৎসটা দেখে নিই। তোমরা আমার সঙ্গে দেখো, এই যে হচ্ছে কৈলাস পর্বত। এখানে এই কৈলাস পর্বতের তিব্বতের কৈলাস পর্বত দেখিয়েছি, আমি মার্ক করেছি। এই কৈলাস পর্বতের এই পাশে, মানে হচ্ছে পূর্ব তীরে মানস সরোবরটা ওই পারে, এই পারে চেমায়ংদুং। এই কৈলাস পর্বতই হচ্ছে এমন একটা পর্বত যার দুপাশে দুটো হ্রদ রয়েছে, বৃহত্তম হ্রদ, সরোবর বলতে পারো। ওই পাশে মানুষ রয়েছে, আর এই পাশে রয়েছে চেমায়ংদুং হিমবাহ। তাহলে এই চেমায়ংদুং হিমবাহ থেকে, এই যে চেমায়ংদুং হিমবাহ থেকে সোজা বেরিয়ে গেছে পর্বতের উপর দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ংদুং হিমবাহ থেকে সোজা একটু দক্ষিণ পশ্চিমে করে সোজা পশ্চিমে বেরিয়ে গেছে তিব্বত হিমালয় অঞ্চল দিয়ে। তিব্বতের হিমালয়ের অঞ্চল জুড়ে বা সমান্তরালে বেরিয়ে গেছে আমাদের ব্রহ্মপুত্র নদী। ক্লিয়ার স্যার? এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে যে নদীটা যখন উৎপত্তি হয়েছে, যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াতে প্রবেশ না করছে ততক্ষণের নাম কিন্তু ব্রহ্মপুত্র নয়। ব্রহ্মপুত্র শুধুমাত্র আসামে নাম, এর নাম ব্রহ্মপুত্র। তাহলে এখানে কি নাম আছে? এখানে নাম হচ্ছে সাংপো। এখানে নাম হচ্ছে সাংপো। তাহলে সাংপো নদী পুরো তিব্বত মালভূমির সমান্তরালে গিয়ে কোথায়? নামচা বারোয়ারের কাছে বাঁক নিয়ে দক্ষিণ দিকে ভারতে প্রবেশ করেছে। এই যে ভারতে এন্ট্রি নিচ্ছে, কোথায়? অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। প্রবেশ করলো, আমি জাস্ট এন্ট্রি করে দিয়ে রাখছি। যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে তখন তার নাম, তখন একটা আলাদা নাম হচ্ছে। আচ্ছা, এবার একটু বলে রাখি যে এই যে নদীটা, টোটাল নদীটার দৈর্ঘ্য 2900 কিলোমিটার। টোটাল ব্রহ্মপুত্র নদী উৎস থেকে মোহনা পর্যন্ত টোটাল দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যটা লিখে দিই। উৎস তাহলে কি পেলাম? উৎসটাও লিখে দিই আগে। আমরা কি পেয়েছি? তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ংদুং হিমবাহ। উৎসটা লিখছি কৈলাসের
তিব্বতের কৈলাসের আমি আর লিখছি না, তিব্বতের কৈলাসের চেমায়ুং দুম, চেমায়ুং দুং হিমবাহ, হিমবাহ থেকে তৈরি হচ্ছে। মোট দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা জেনে নিই, 2900 কিমি। মোট দৈর্ঘ্য কত? 2900 কিমি বা 2900 কিমি। এইবার এক এক করে যায়, ম্যাপে যাই। আচ্ছা, উৎস অবস্থায় নাম, তাহলে নদীটার নাম আছে কি? দেখো, বিভিন্ন নামে আমরা জানবো। ব্রহ্মপুত্র এমন একটা নদী যার এক একটা স্থানে এক এক রকম নাম নিয়ে প্রবেশ করেছে বা সেখানে দেখা যাচ্ছে। তাহলে প্রথমে উৎস অবস্থায় নাম, উৎসস্থানে, উৎসস্থানে হচ্ছে সাংপো। কি নাম? সাংপো। যখনই ভারতে আসছে, কোথায়? অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে, তখন নাম হচ্ছে সিয়ং দিহং। এই যে আমরা দেখাচ্ছি ভারতে প্রবেশ করেছে, এখানে নাম হচ্ছে সিহং, সিয়ং, সিয়ং। আর আরেকটু নিচে আছে নাম দিহং। তাহলে সিয়ং দিহং নাম নিয়ে আমাদের অরুণাচল প্রদেশটা কভার করছে। এইবার যাবে কোথায়? আসামে। যখনই আসামে যাবে তখন সেটা ব্রহ্মপুত্র নামে পরিচিত হবে। তাহলে আমি একটু দেখে নিই, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা তাহলে এই তিব্বত দিয়ে যতটা গেল, এই তিব্বতের এইটুকু দৈর্ঘ্যটা কত? এটা হবে হচ্ছে 1800 কিলোমিটার, মানে সাংপোর দৈর্ঘ্য 1800 কিমি। সাংপোর দৈর্ঘ্য কত? 1800 কিমি। ভারতে যখন সিয়ং দিহং থাকছে তখন তার দৈর্ঘ্য হচ্ছে কত? 135 কিমি। এই সিয়ং দিহং এর দৈর্ঘ্য এখানে আমি লিখছি 135 কিমি। এ পাশে লিখছি আমি সিয়ং দিহং এর দৈর্ঘ্য 135 কিমি। তারপরে চলে আসো সাংপো, তারপর নাম পেলাম সিয়ং দিহং। সিয়ং দিহং এর দৈর্ঘ্য কত? সাংপো লেখা উচিত ছিল, লিখতে পারিনি। তারপরে চলে আসো, দেখো এই যে যখন আমার অরুণাচল প্রদেশ কভার করা হয়ে গেল, দক্ষিণ দিকে টান, তখন গতিপথ দক্ষিণ দিকে। এইবার দেখো, এইবার এখানে অরুণাচল প্রদেশের শেষের দিক থেকে একটা লোহিত নদী, একটা নদী এসে, আর এই একটা নদী এসে মিশছে, লোহিত নদী। তার ঠিক উপরেই আছে দিবং দিহং। এই দুটো নদী, দিবং দিহং আর হচ্ছে লোহিত নদী, আসামের সাদিয়ার কাছে, সাদিয়ার কাছে মিলেছে। এখান থেকে এসে এখানে মিলেছে। এই আসামের সাদিয়ার কাছে যখনই মিলছে, এই মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। তাহলে এর আরেক নাম কি বাবা? আসামের সাদিয়ার কাছে, আসামে সাদিয়া, সাদিয়ার কাছে কি? ব্রহ্মপুত্র। সাদিয়ার কাছে এর নাম ব্রহ্মপুত্র। এখানেই শেষ নয়, এই ব্রহ্মপুত্র নদী আসাম দিয়ে 885 কিলোমিটার প্রবাহিত হচ্ছে। 885 কিলোমিটার প্রবাহিত হবার পর সেটা ধুবড়ির কাছে, আসামের ধুবড়ির কাছে এসে বাংলাদেশে প্রবেশ করছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ধুবড়ি, এই ধুবড়ি থেকে বাংলাদেশে প্রবেশ করছে। যখনই বাংলাদেশে প্রবেশ করছে
এই বাংলাদেশে প্রবাহিত নদীর নাম যমুনা। গঙ্গার বৃহত্তম উপনদী সে নয়, এই যমুনা বাংলাদেশের, তাহলে এর নাম হচ্ছে যমুনা। ক্লিয়ার? আবার দেখো আমাদের এই পদ্মা বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশে গোয়ালপাড়া বলে একটা জায়গা আছে, এই গোয়ালপাড়ার এখানে এই যমুনা আর গঙ্গা মিশছে, পরবর্তী যে প্রবাহটা তৈরি হচ্ছে যার নাম মেঘনা। মেঘনা, এই মেঘনা নাম নিয়েই ব্রহ্মপুত্র নদী কোথায় যাচ্ছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। যাত্রাপথের মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। এবার এক এক করে সাংপোর দৈর্ঘ্য 1800 কিলোমিটার, সিয়াংদিহং 135 কিলোমিটার, ব্রহ্মপুত্র হচ্ছে 875 কিলোমিটার, আর যমুনার দৈর্ঘ্য যমুনার দৈর্ঘ্য 720 কিলোমিটার, এই ব্রহ্মপুত্র দৈর্ঘ্য 720 কিলোমিটার, সিয়াংদিহংয়ের 135, এটা 135, এটা 1800, এটা হচ্ছে 720, এই গেল হচ্ছে আমার ইন্ডিয়া আছে 885, বাকিটা বাংলাদেশে, বাকিটা টোটালটাই বাংলাদেশে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার একটু ঘুরে আসি। দেখো, তিব্বতের কৈলাস পর্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি অবস্থাতে এই নদীটার নাম হচ্ছে সাংপো। এ টোটাল দৈর্ঘ্য পেয়েছি আমরা 2900 কিলোমিটার, আর সাংপোর দৈর্ঘ্য পেয়েছি 1800 কিলোমিটার। আচ্ছা, একটা জিনিস মজার বিষয়, আরেকটা নাম আছে এর, যখন তিব্বতের সমান্তরালে যাচ্ছে এই 1800 কিলোমিটার যে গতিটা আছে সাংপো দেখো পুরোটাই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে গেছে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ। তো এই অবস্থারই আরেক নাম হচ্ছে স্কাই রিভার। একেই বলা হয় স্কাই রিভার। এই নদীর আরেক নাম কি পেলাম আমরা? স্কাই রিভার। এটা কিন্তু ওইখানের নাম। চলো তারপরে দেখে আসি ভারতবর্ষে কোথা দিয়ে প্রবেশ করেছে। অরুণাচল প্রদেশে যখন এসছে তখন দক্ষিণমুখী হয়ে গেছে। দক্ষিণমুখে, তাহলে প্রবাহ পথ পয়েন্ট করি আমরা, প্রবাহ পথ পয়েন্ট করেছি, জাস্ট দেখে নাও। এটা অনেকটা বড় দেখে আমি লিখব না। কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎস কোথায়? তিব্বতের কৈলাস পর্বতের চেমাইন্দুং হিমবাহ, এখান থেকে তৈরি হয়েছে। উৎপত্তি অবস্থায় নাম সাংপো। কোথায় গেছে? তিব্বত পার্বত্য অঞ্চলের সমান্তরালে 1800 কিলোমিটার প্রবাহিত হয়ে নামচা বারোয়ারের কাছে গিয়ে বাঁক নিয়েছে, গভীর গিরিখাত তৈরি করে। সেই বাঁক থেকেই অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে দক্ষিণমুখী হয়ে। যখনই অরুণাচল প্রদেশ প্রবেশ করেছে তখন হচ্ছে এর নাম সিয়াংদিহং। এই সিয়াংদিহং 135 কিলোমিটার দক্ষিণে এসে আসামের দিকে এসেছে। এইখানেই লোহিত নদী আর দিবং দিহং নদী মিলিত হচ্ছে সাদিয়ার কাছে, আসামের সাদিয়ার কাছে। এই সাদিয়ার কাছে মিলিত হবার পরে এই নদী আবার কোথায়? দেখো, পূর্ব দিকে টার্ন নিয়েছে, দক্ষিণ পূর্বে বেয়ে এসেছে টোটাল আসামের উপর দিয়ে। তাহলে এটা 800 টোটাল ভারতবর্ষে আছে। তাহলে টোটাল ব্রহ্মপুত্র কত? 885 কিলোমিটার, কিন্তু আসামে আছে 720 কিমি। আসামে আছে কতটুকু? 720। ব্রহ্মপুত্র 720 কিমি, বাকিটা সব অন্য নামে আছে। এবার তাহলে আসলো, এসে আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোথায় আসলো? ধুবড়ি বলে একটা জায়গা আছে আসামের, বাংলাদেশ সীমান্তে ধুবড়ি বলে একটা জায়গা আছে, যেখান থেকে এই নদী আবার দক্ষিণ দিকে বাঁক নিয়েছে। দক্ষিণ দিকে বাঁক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যখন বাংলাদেশে প্রবাহিত আমার ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা। ক্লিয়ার? যমুনা। এই যমুনা
আবার আমার যে গঙ্গা নদী আছে বাংলাদেশে যখন প্রবাহিত হয়েছে তখন তার নাম পদ্মা আমরা জানি। এই পদ্মার সঙ্গে মিলিত হয়েছে বাংলাদেশের গোয়ালপাড়া বলে একটা জায়গায়। সেই গোয়ালপাড়া জায়গাতে মিলিত হয়ে তখন আবার তার গতিপথের নাম বদলে গেছে, গতিপথের নাম হয়েছে মেঘনা। এই পদ্মা আর যমুনার মিলিত প্রবাহই মেঘনা। তখন মেঘনা নাম নিয়ে তারা আরও দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ক্লিয়ার? আশা করি তোমাদের সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এর কিছু উপনদীগুলো দেখো। প্রবাহ পথ গেল, উপনদী। তাহলে উপনদী বাম তীর ডান তীর মিলিয়ে দেখতে হবে আমাদের। উপনদীগুলো কি আছে বাম তীরে? তোমরা দেখতেই পাচ্ছ, এটা যদি ব্রহ্মপুত্র নদী হয় বাম তীর কোন দিকে হবে? প্রবাহ দিক অনুযায়ী হবে, তাই তো? আমাদের উপরের দিক ডান দিক হবে, নিচের দিক বাম তীর হবে। তাহলে নিচের দিক থেকে আমরা কি পাবো? নিচের দিক থেকে পাবো আমরা যে বাম তীরের নদীগুলো। বাম তীরের নদী পাবো বুড়িডিহং, ধানসিঁড়ি, কপিলি, লোহিত। লোহিত মিলছে, কপিলি পাবো, ধানসিঁড়ি পাবো আর বুড়িডিহং পাবো। তাহলে কি কি পাবো বাবা? বাম তীরে, বাম তীরে পাবো বুড়িডিহং, ধানসিঁড়ি, আর কি পাবো? ধানসিঁড়ি, লোহিত, লোহিত। আর ডান তীরে কি পাবো? ডান তীরে আমরা অনেক পাবো। আমাদের যে পশ্চিমবঙ্গের নদীগুলো আছে তিস্তা, তোর্ষা, সবই তো এই ব্রহ্মপুত্রর কি হবে? উপনদী হিসেবেই ব্যবহৃত হয়। ব্যবহৃত না, উপনদীগুলো। তাহলে কি পাবো? সুবর্ণশিরি, মানস, সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোর্ষা, যাই হোক এইভাবে আমাদের সমস্ত নদীগুলো আমরা পেয়ে যাচ্ছি। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।